এখন যে সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্যকর করা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি জমিদার নবীনচন্দ্র সাহার বাড়ি। নরসিংদী সদরের পাইকারচর বালাপুর জমিদার বাড়ি নামে এটি পরিচিত। মেঘনা নদীর তীরে ৩২০ বিঘা জমির উপর বাড়িটি এখন একদম পরিত্যক্ত। পলেস্তা খসে গেছে, ধসে গেছে ছাদ। দেখে না আমার মনে বড্ড মায়া লাগলো। বাড়িটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন ও বিলাসবহুল, যেখানে ১০৩টি কক্ষ ছিল। প্রতিটি কক্ষে মোজাইক ব্যবহৃত দরজা, জানালাতে ফুল, লতাপাতা, মনোমুগ্ধকর কারুকাজ করা ছিল। এটি নির্মাণ হয়েছিল একটি একতলা, একটি দোতলা আর একটি তিনতলা ভবন নিয়ে। বাড়িটিতে যাওয়ার সময় দেখা পেয়েছিলাম অদ্ভুত এক সুন্দর রাস্তার। মনে হচ্ছিল জীবনের সব দুঃখগুলো কাটিয়ে এখানেই থেকে যাই। রাস্তার দুপাশে ছোট বড় সারি সারি গাছ, ছোট ছোট বিল, পাখিদের কোলাহল, শীতল বাতাস মনের সব দুঃখগুলোকে ভুলিয়ে দিচ্ছিল। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম নবীনচন্দ্র সাহার বাড়ি। বাড়িতে প্রবেশের সময় পশ্চিমের দিকে একটি পুকুর ঘাট লক্ষ্য করলাম। স্থানীয় মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম ৯০ শতক জমির উপর এই পুকুরটি নির্মাণ করা হয়েছিল। পুকুরে নারী ও পুরুষের জন্য আলাদা ঘাটও রয়েছে। তখন খাবারের পানির সংকট ছিল প্রচুর বলে পুকুর থেকে খাবারের পানি সংরক্ষণ করা হতো, তাই গোসল করা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। বাড়িটির দোতলা ভবনের পশ্চিমে ছিল শ্রী শ্রী মদনমোহন জিউ ঠাকুরের মন্দির। জমিদার নবীনবাবু ছিলেন অনেক সাংস্কৃতিক। প্রতি সন্ধ্যায় বাবুদের বাড়িতে ঢাকঢোল বাজত, শাঁখের আওয়াজ ছড়িয়ে পড়ত দূর দূরান্ত। দুর্গা মণ্ডপের সামনে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। পার্বত্য কলকাতা থেকে নাটকের দল আসত। বাউলদের আসর বসত কোনো কোনো দিন। আরও হতো যাত্রাপালা, পালাগান। জমিদার বাবু নিজে গভীর রাত অবধি আনন্দ অনুষ্ঠান উপভোগ করতেন। আর এই দুর্গাপূজার মণ্ডপের ডান পাশেই রয়েছে ৩১ কক্ষ বিশিষ্ট একটি অতিথিশালা। না আজ আসে এখানে কোনো অতিথি, না আছে জমিদার বাবু। জমিদারের জমিদারি হয়তো শেষ, রয়ে গেছে তার ধ্বংসস্তূপ। নবীনচন্দ্র সাহার মৃত্যুর পর তার শ্রেষ্ঠ সন্তান কালীমোহন সাহা, অনেকে কালীবাবু বলেও ডাকতেন, জমিদার হিসেবে দায়িত্ব নেন। ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর কালীমোহন সাহা কলকাতা চলে যান। তাদের জমিদারি মন্দিরের নামে উইল করা রেখে যান, যেখানে জমিদারের অনুপস্থিতিতে সুযোগ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা সম্পত্তি দখল করতে শুরু করে। এবং এই মহান মানুষের নামে রয়েছে স্কুল, হাসপাতাল, বাজার। ১৯১৯ সালে বালাপুর গ্রামে বালাপুর স্কুল প্রতিষ্ঠা হয়। স্কুলের জন্য নবীনচন্দ্র ২ শতক জমি দিয়েছিলেন, বাজার বসিয়েছিলেন। সেটি আজকের বালাপুর বাজার। এখনকার নরসিংদীতে যে দেশখ্যাত বাবুর হাট, সেটিও নবীনচন্দ্রেরই নামে। বাবুর জমিতেই সরকারি অর্থায়নে নির্মাণ হয়েছে বালাপুর প্রাথমিক সরকারি হাসপাতাল। এই যে এত কষ্ট করে যে ভবনটিতে উঠছি, এটি হলো ৩১ কক্ষ বিশিষ্ট অতিথিশালার ভবন। এখানে ওঠার কারণ হলো, এখানে উঠে দেখতে চেয়েছিলাম এই গ্রামের অদ্ভুত সৌন্দর্য। এখান থেকে না পুরো গ্রামটাকে অনেক সুন্দরভাবে দেখা যায়। একদম পরিত্যক্ত হয়ে গেছে। ভাবা যায় যে মানুষের কত শখের বাড়ি এরকম পরিত্যক্তভাবে পড়ে থাকতে পারে। খুব মনোযোগ দিয়ে না বাড়ির দেওয়ালগুলো দেখছিলাম এই ধ্বংসস্তূপ। আর নিজেকে প্রশ্ন করছিলাম যে কি হবে এত অর্থ, সম্পদ, জৌলুসি। আসলে কোনো কিছুই কি আমাদের সাথে যায়? কোনো কিছুই তো আমাদের সাথে যায় না। আমরা খালি হাতে আসি এবং খালি হাতে আমাদের ফিরে যেতে হয়। উলঙ্গ অবস্থায় আমাদের জন্ম হয় এবং উলঙ্গ অবস্থায় আমাদেরকে দাফন করা হয়। মাঝখানে যা কিছু হয় সব কিছুই স্বপ্ন। আর আমরা এই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে ভুলে যাই মনুষ্যত্ব, হারিয়ে ফেলি বিবেক। নবীনচন্দ্র সাহা বাড়িটি নির্মাণ করেছিলেন একটি দোতলা, আর একটি তিনতলা, আর একটি একতলা ভবন। পূর্ব দিকে তিনতলা, উত্তরের দিকে একতলা এবং দক্ষিণের দিকে তিনতলা, পশ্চিমের গেট সহ ভবনটি ছিল। অনেক আক্ষেপ নিয়ে বাড়িটি থেকে বের হয়ে আসলাম, কারণ অনেক ইচ্ছা ছিল যে বাড়ির তিনতলা ভবনটি ভালোভাবে ঘুরে দেখব, কিন্তু ঘুরে দেখতে পারলাম না, কারণ এটিকে একদম ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে ঘোষণা করা হয়েছে। মানুষজনের ঢোকা একদমই নিষেধ। আর আপনি যদি আমার মতো পুরাতন স্থাপনা ঘুরতে পছন্দ করেন, তাহলে আপনিও একদিনের জন্য ঘুরে আসতে পারেন বালাপুর জমিদার বাড়ি। বালাপুর জমিদার বাড়ি কিভাবে যাবেন? আপনি গুলিস্তান থেকে মেঘালয় বাসে করে সরাসরি চলে আসতে পারেন নরসিংদী পাঁচদোনা বা বালাপুর সিএনজি স্টেশন। ওইখান থেকে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বা সিএনজিওয়ালাকে বললেই হবে বালাপুর জমিদার বাড়ি।
জনপ্রতি 20 টাকা ভাড়া নিয়ে আপনাকে এসে নামিয়ে দিবে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে। ওইখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে জমিদার বাড়িটি দেখায় দিবে। এবং লোকমুখে শুনতে পারলাম পাশেই নাকি রয়েছে মেঘনা নদী। মাত্র জনপ্রতি 10 টাকা ভাড়া করে আমরা দুজন চলে গেলাম মেঘনা নদীতে। মেঘনা নদীর এই ঘাটকে বলা হয় স্টিমার ঘাট। এবং এই স্টিমার ঘাট নাম হওয়ার কারণ হলো কলকাতা থেকে আসা স্টিমার এখানে মালামাল খালাস করত। আদার ব্যাপারীরা, তৎকালীন সময়কার আদার ব্যাপারীরা এখানে মালামাল খালাস করত। নদীর এত সৌন্দর্য দেখে ভাবলাম যে মনে হয় নদীটা পার হয়ে দেখি কিরকম লাগে। যেই ভাবা সেই কাজ, মন চাইল টলার উঠে পড়লাম। নদীর এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে নদীর মাঝখানে মাথার উপর সূর্যমামা বলতেছে যে আজকে আর তোমাদেরকে ছাড়ছি না। এদিকে ঘেমে আমরা পুরোপুরি অস্থির। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।